গল্পের শুরুতেই দেখা যাবে দীপ ঝাঁপিকে বলছে, ভাগ্যিস তুই তখন সজাগ পেয়েছিলিস। এ কথা বলতেই ঝাঁপি বলছে, এত হইচইয়ের মধ্যে এমনিতেই আমাদের ঘুমটা ভেঙে যেত। এ কথা বলতেই দীপ বলছে, হ্যাঁ তা অবশ্য ঠিক, কিন্তু তুই তো সজাগ পেয়েছিলিস বলে আমরা বুঝতে পেরে পালিয়েছি। ওইদিকে দেখা যাবে বিনোদী একটা ঝাঁটা নিয়ে তার স্বামীর সামনে দাঁড়াতে তার স্বামী বলছে, তুমি আবার ঝাঁটা দিয়ে কি করবে? এরপর মিনতি বলছে, ব্যাঙ দিদি তোমাকে কি করবে আমি সেটা জানি না, কিন্তু তোমাকে আমি এখন সাজা দেব। ব্যাঙ দিদিকে ধরিয়ে দেওয়া, তাই না? এই কথা বলে ঝাঁটা দিয়ে পেটাতে থাকে তার স্বামীকে। এরপর তার স্বামী বলছে, লাগছে তো, ছাড়ো বলছি। এরপর মিনতি বলছে, না তোকে কিছুতেই ছাড়বো না। এ কথা বলে ঝাঁটা দিয়ে পেটাতে থাকে। ওইদিকে দেখা যাবে সুকুমার বাবু ঝাঁপিদের না পেয়ে দাঁড়িয়ে থেকে বলছে, কোথায় গেল এরা? খুব চালাক তাই না, কিন্তু খুঁজে তো বের করবোই। এই কথা বলেই সামনে চলে যায়। এইদিকে ঝোপের আড়াল থেকে ঝাঁপি আর দীপ বেরিয়ে পালাতে থাকে। তখনই সুকুমার বাবু তাদেরকে দেখে নেয়। সুকুমার বাবু বলছে, ওই তো আসামি পালাচ্ছে। এ কথা বলে তাদের পিছু নিতে থাকে। ওইদিকে দৌড়তে দৌড়তে ঝাঁপি আর দীপ গিয়ে থামে। এরপর ঝাঁপি বলছে, এখন এখন আমরা কোথায় যাব? এরপর দীপের চোখ যায় একটা পুরনো বাড়িতে। এরপর দীপ বলছে, চল ওই বাড়ির ভেতরেই যাই। এ কথা বলে ঝাঁপি আর দীপ সেই বাড়ির ভেতরে চলে যায়। এদিকে সুকুমার বাবু দৌড়তে দৌড়তে এসে থেমে যায় আর সামনেই দেখতে পায় একটা পুরনো বাড়ি। এরপর বলছে, আমার মনে হচ্ছে ওই বাড়িতেই ওরা লুকিয়েছে। ওইদিকে দেখা যাবে দীপ আর ঝাঁপি একটা কোনায় গিয়ে বসে পড়ে, নিজেদের আড়াল করার জন্য চুপচাপ বসে থাকে সেই কোণায়। এইদিকে সুকুমার বাবু তার ফোর্স নিয়ে সেই পুরোনো বাড়ির ভেতর ঢুকে গেছে আর সবাইকে চারপাশ থেকে ঘিরে ফেলতে বলেছে। এরপর সুকুমার বাবু ঝাঁপিরা যেখানে আছে সেখানে যাবে, ঠিক তখনই একজন কনস্টেবল জোরে সুকুমার বাবুকে বলছে, স্যার ওখানে যাবেন না। এ কথা বলতে সুকুমার বাবু ভয় পেয়ে যায়। এরপর সেই কনস্টেবল বলছে, স্যার ওখানে সাপ আছে। এ কথা বলতেই সুকুমার বাবু আর যায় না। এরপর সুকুমার বাবু বলছে, ওরা মনে হচ্ছে এখানে নেই, আমরা সামনের দিকে যাই, ওরা ওই দিক দিয়ে পালিয়েছে বোধহয়। এরপর কনস্টেবল বলছে, হ্যাঁ স্যার মনে তো তাই হচ্ছে, চলুন এখানে খুঁজে লাভ নেই, আমরা ওখান দিয়ে বরং খুঁজতে থাকি। এই কথা বলেই সবাই চলে যায় সেখান থেকে। ওইদিকে দেখা যাবে দীপ আর ঝাঁপি বসা থেকে উঠে। এরপর ঝাঁপি বলছে, যাক বাবা বাঁচা গেল। এরপর দীপ বলছে, আমার মনে হচ্ছে না ওরা চলে গেছে, আশেপাশে হয়তো কোথাও ঘাপটি মেরে আছে। এরপর ঝাঁপি বলছে, চলো আমরা স্যালেন্ডার করে নিই। এই কথা বলতেই দীপ বলছে, তোর মাথা খারাপ হয়ে গেছে? স্যালেন্ডার করার জন্য কি পালিয়েছি নাকি? এরপর ঝাঁপি বলছে, শোনো আমার যাই হয়ে যাক না কেন, আমি কিছুতেই চাইবো না যে তোমার ক্যারিয়ারটা নষ্ট হোক। কিন্তু আমার জন্য তোমার ক্যারিয়ারটা নষ্ট হচ্ছে। আমরা স্যালেন্ডার করে পুলিশকে বলে দেব যে আমি তোমাকে বাধ্য করেছি আমার সাথে পালাতে। এ কথা বলতেই দীপ বলছে, চুপ কর, এত বেশি পাকামো করলে চলবে না, একদম চুপ করে থাকবি। এখন যদি আমরা স্যালেন্ডার করি তাহলে তোর পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে, তোর লক্ষ্মী যাবে ফিনান্সে তালাটা ঝুলেই থাকবে, তোকে সারা জীবন ওই জেলের ঘানি টানতে হবে। এই কথা বলতেই ঝাঁপি বলছে, শোনো আমি সবকিছু মানতে রাজি আছি, কিন্তু তোমার ক্যারিয়ার নষ্ট করতে আমি একদমই রাজি নই। এরপর দীপ বলছে, শোন একটা কথাও বলবি না, আমি এখানে থেকে তোকে নিয়ে সব প্রমাণ জোগাড় করে তোকে আমি নির্দোষ প্রমাণ করবই, এটা আমি তোর কাছে প্রমিস করলাম। এই কথা বলতেই খুশি হয়ে যায় ঝাঁপি। এরপর দীপ বলছে, শোন আমরা একা কিছু করতে পারবো না, কিন্তু তার জন্য কাসাই নীলু বিতান ওদের সাহায্য নিতে হবে। এরপর ঝাঁপি বলছে, তাহলে আমরা ওদের সাথে যোগাযোগ করব কিভাবে? এরপর দীপ বলছে, ভাবতে হবে। ওইদিকে দেখা যাবে দীপের বাবা যত আত্মীয় স্বজন আছে সবাইকে ফোন করে জেনে নিয়েছে কোথাও যায়নি ঝাঁপি আর দীপ। এরপর দীপের বাবা বলছে, ওরা তো কোথাও যায়নি। এরপর দীপের মা বলছে, ওই অলক্ষী মেয়েটার জন্য আমার ছেলেটা, আমার বাবা সে বিদেশ থেকে ফিরে এসেছে আর আমার ছেলের জীবনটাও নষ্ট হয়ে গেল। এ কথা বলতে দীপের বাবা রেগে যায়, রেগে গিয়ে বলছে, তুমি এবার থামবে? তখনই নীলু আর কাসাই আসে। নীলু আর কাসাই এসে বলছে, বাবা কি থেকে কি হয়ে গেল বলো তো? এরপর দীপের মা বলছে, ওই এলো আরেকজন অলক্ষী, ওই বাড়ির মানুষদের জন্য আর ঝাঁপির জন্যই তো এত সব কিছু হলো। আজ আমার বাবানটা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ কথা বলতেই নীলুর মনটা খারাপ হয়ে যায়। এরপর দীপের মা গিয়ে বলছে, তুমি এখানে কোন মুখ নিয়ে এসেছো, কেন এসেছো এখানে? এই কথা বলতেই দেখা যাবে কাসাই রেগে গিয়ে বলছে, সেই না তুমি একটা সুযোগ পেলে আর ওকে বলা শুরু করলে, তাই না? ওর কি দোষ এখানে? তুমি ওকে কেন বলছো? এ কথা বলতেই দীপের মা রেগে গিয়ে বলছে, ওকে বলবো না তো কাকে বলবো? ওদের বাড়ির লোকজনের জন্যই তো আজকে আমার ছেলেটা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এ কথা বলতেই দীপের বাবা রেগে
জোরে একটা ধমক দেয় দীপের মাকে। এরপর নীলুর কাছে গিয়ে বলছে, বাবা তুমি কিছু মনে করো না, ওর মাথা আসলে ঠিক নেই। এরপর নীলু বলছে, না আমি কিছু মনে করিনি, আমি বুঝতে পেরেছি ওনার মাথা ঠিক নেই। এই পরিস্থিতিতে কারি বা মাথা ঠিক থাকে, তাই আমি কিছু মনে করিনি। এদিকে দেখা যাবে কাঁচাই মনে মনে বলছে, মা ঝাড়ালক্ষ্মী তুমি ওদেরকে দেখে রেখো, ওরা যেখানেই থাকুক না কেন ওদেরকে তুমি হেফাজত করো, ওরা যেন কোনো বিপদ আপদে না পড়ে। এই কথাই বলছে কাঁচাই। ওইদিকে দেখা যাবে দীপ ঝাঁপিকে বলছে, জানিস তো আমরা না একা কিছুই করতে পারবো না, তাই ওদেরকে এখন খবর দিতে হবে, কিন্তু আমরা কি করে ওদেরকে খবর দেব? এরপর ঝাঁপি বলছে, সেটাই তো আমাদের বের করতে হবে। এরপর দীপ বলছে, হ্যাঁ সে তো বের করতেই হবে। তখনই সেখানে গ্রামের দুজন লোক চলে যায়। গ্রামের দুজন লোক কথা বলতে বলতে যায়, আর তখনই সেখানে কেউ আছে বুঝতে পেরে বলছে, কে ওখানে? এই কথা বলে ভিতরে গিয়ে দেখে ঝাঁপি আর দীপ, তাদেরকে তো কিছুতেই চিনতে পারছে না। এদিকে সেই লোক দুটোকে দেখে ভয় পেয়ে যায় ঝাঁপি আর দীপ। এদিকে সেই লোক দুটো বলছে, বেরো বেরো বলছি। এই কথা বলতেই দীপ আর ঝাঁপি বেরিয়ে পড়ে। এরপর দীপ আর ঝাঁপিকে দেখে বলছে, কে তোরা? ও বুঝেছি, তার মানে তোদেরকে ধরার জন্যই ওই পুলিশগুলো এসেছিল না? কোথায় কি করে এসেছে তার কোনো ঠিক নেই। এখানে এসেছে আমাদের টাকা লুট করতে, আমাদের এত পরিশ্রমের টাকা সেগুলো লুট করে নিয়ে যাবে। এসব ভালো জামা কাপড় পরা লোকগুলোই কিন্তু শয়তান থাকে। এই কথা বলতেই দীপ বলছে, শুনুন আমরা কিন্তু কিছুই করতে আসিনি, আমরা খুব বিপদে পড়ে এখানে এসেছি, প্লিজ আমাদের এভাবে বলবেন না আর আমাদের ধরিয়ে দেবেন না। এরপর সেই লোকটা বলছে, না এখানেই তো পুলিশরা আছে মনে হচ্ছে, তাই আমরা এদেরকে ধরিয়ে দিই, চল। এই কথা বলতেই দীপা ঝাঁপি ভয় পেয়ে যায়, হাত জোর করে বলছে, প্লিজ আমাদের ধরিয়ে দেবেন না। এরপর লোকটা বলছে, না তোদেরকে ধরিয়ে না দিলে দেখা যাবে তোরা আবার আমাদের টাকা পয়সা হাতিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবি, সে তো কিছুতেই হবে না। চল ওদেরকে গিয়ে ধরিয়ে দিই, পুলিশদের ডাক দিয়ে আনি। এই কথা বলতেই পাশে থাকা লোকটা বলছে, দাঁড়া আগে ভালো করে দেখে নি। এই কথা বলতেই পাশে থাকা লোকটা গিয়ে ঝাঁপির সামনে গিয়ে বলছে, আপনি আমাদের ব্যাংক দিদি না? ঝাঁপি দিদি তো। এই কথা বলতেই ঝাঁপি বলছে, আপনি আমাকে চেনেন? এরপর সেই লোকটা বলছে, হ্যাঁ আমি আপনাকে চিনবো না কেন, আপনি তো আমাদের ভগবানের মতো। জানেন তো আমি না এই আচারটা এখনো বিক্রি করছি, আপনার দেওয়া সেই বিজনেসটা করে টাকাগুলো আপনার কাছে রেখে আমি না খুবই লাভবান হয়ে যাচ্ছি, জানেন তো এই আচারটা আমি বিক্রি করে ভালোই আছি। এই কথা বলতেই ঝাঁপি বলছে, তাহলে আপনারা এখানে কি করছেন, এখানে এই পুরোনো বাড়িতে? এরপর সেই লোকটা বলছে, আসলে আমাদের তো বাড়িঘর কিচ্ছু নেই, তাই আমাদের যা লাভ হয়, আমাদের যা ইনকাম হয় তা আমরা এখানে এনে রাখি। এরপর পাশে থাকা সেই লোকটা বলছে, আসলে আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন ব্যাংক দিদি, আমি আসলে চিনে উঠতে পারিনি, কখনো আপনাকে সামনাসামনি দেখিনি তো। এরপর ঝাঁপি বলছে, আচ্ছা কোনো ব্যাপার না। এরপর দীপ বলছে, জানেন তো আমরা না খুব বিপদে পড়ে এখানে এসেছি, তাই কিছুদিন এখানে থাকতে হবে। এরপর সেই লোকটা বলছে, কোনো সমস্যা নেই, আপনাদের যতদিন মন চায় আপনারা ততদিনই থাকবেন। এরপর ঝাঁপি বলছে, আপনাদের ধন্যবাদ, আপনারা আমাদের এত সাহায্য করেছেন। এরপর ঝাঁপি বলছে, আপনারা আমাদের একটা উপকার করতে পারবেন? কথা বলতে সেই লোক দুটো বলছে, হ্যাঁ বলুন কি উপকার? এরপর ঝাঁপি বলছে, আসলে সরকার বাড়িতে গিয়ে একটা খবর দিতে হবে, বিধান সরকার বা চুনি সরকারকে একটা খবর দিলেই চলবে, প্লিজ এতটুকু হেল্প করবেন। এই কথা বলতে সেই লোক দুটো বলছে, এটা কোনো উপকার হলো ব্যাংক দিদি, আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক সময় খবরটা পৌঁছে যাবে, এটা নিয়ে একদম চিন্তা করবেন না। ওইদিকে দেখা যাবে সুকুমার বাবু থানায় গেছে, সেখানে গিয়ে বলছে, আমিও দেখবো কি করে এতদিন পালিয়ে পালিয়ে তোরা থাকিস। ঝাঁপি সরকার আর দীপ্তার্ক সরকার, তোদের তো ধরা পড়তেই হবে, তোরা তো বাড়িতে যোগাযোগ করতেই আসবি। এই কথা বলে কনস্টেবলকে বলছে, এই শোনো সরকার বাড়ির সামনে একটা পাহারার ব্যবস্থা করো, খুব চুপি চুপি, কেউ যেন বুঝতে না পারে। আমার মনে হচ্ছে ঝাঁপি সরকার আর দীপ্তার্ক সরকার বাড়িতে যোগাযোগ করতে আসবে, আর তখনই আমরা ধরে নেব। এই কথা বলতে কনস্টেবল বলছে, ঠিক আছে স্যার। এরপর সুকুমার বাবু বলছে, আমিও দেখবো তোরা কতদিন পালিয়ে পালিয়ে ঘুরিয়েছিস। আর তারপরে সরকার বাড়ির সামনে একজনকে পাহারাদার হিসেবে রেখে দেয়, চুপি চুপি পাহারা দেওয়ার জন্য একজনকে রেখে দেয়। ওইদিকে বাড়ি থেকে বেরিয়েছে বিতা, কারোর সাথে কথা বলতে বলতে বেরোচ্ছে, বলছে, তুই দাঁড়া আমি এক্ষুনি আসছি। না আমাকে কেউ দেখতে পায়নি, আমি খুব চুপি চুপি বেরিয়েছি। এই কথা বলতে বলতে বেরোতে থাকে বিতান, আর বিতানকে দেখেই বুঝতে পারে সে ঝাঁপির সাথে দেখা করতে গেছে, আর সেইটা ভেবেই সেই কনস্টেবলটা তার পিছু নিতে থাকে, আর কাকে যেন ফোন করে বলছে, সুকুমার বাবুকে হয়তো ফোন করে বলছে, স্যার সরকার বাড়ির একটা ছেলে বাড়ি থেকে বেরিয়েছে। এরপর সেই কনস্টেবলকে বলছে, ঠিক
ঠিক আছে ওর পিছু নাও। এই কথা বলতে কনস্টেবলটা বিতানের পিছু নিতে থাকে। ওইদিকে একটা গলির মাঝে গিয়ে বিতান কারোর সাথে কথা বলতে যায়, আর এরপর বিতানকে কথা বলতে দেখে সেই কনস্টেবলটা অন্যদিকে তাকায়, আর তখনই সেখান থেকে বিতান চলে যায়। আর তারপর দেখে তো বলছে কোথায় গেল সে ছেলেটা, আর তখনই বিতান তার একজন বন্ধুকে নিয়ে সেই কনস্টেবলের সামনে দাঁড়ায়। কনস্টেবল বিতানকে দেখে ভয় পেয়ে যায়। এরপর বলছে কে রে তুই? তুই আমাকে অনেকক্ষণ যাবত ফলো করছিস, আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই আমাকে ফলো করছিস, কিন্তু কেন ফলো করছিস? এরপর সে কনস্টেবল বলছে আপনি তো সরকার বাড়ির ছেলে। এ কথা বলে মনে মনে বলছে কি এ তো দীপ্তার্ক সরকারও না, ঝাঁপি সরকারও না। তবে এ কথা বলতেই তখন দেখা যাবে বিতান বলছে কি হলো, চুপ করে আছিস কেন? এরপর কনস্টেবল বলছে আপনি চুপি চুপি বাড়ি থেকে কেন বেরিয়েছিলেন? এরপর বিতান বলছে একদম আমাদের ফলো করার চেষ্টা করবি না। এই কথা বলে তার বন্ধুকে নিয়ে চলে আসছে। আর তারপরে বিতানের মনে পড়তে থাকে বিতান কনস্টেবলটার সামনে থেকে আসবে আর বিতানের পিছু নেবে, এটাই বিতান চেয়েছিল। কারণ বিতান আগে থেকেই জানতো কেউ ওকে ফলো করবে, তাই তো বিতান আগে আগে বেরিয়ে গিয়েছিল। আর তারপরে কনস্টেবলটা বিতানের পিছু নিলেই চুনি কাঁসাই আর নীলুদা পিছন পিছন বেরিয়ে পড়ে ঝাঁপি আর দীপের সাথে দেখা করতে। এগুলোই ভাবতে ভাবতে হাসতে থাকে বিতান। এরপর বলছে তোর খুব শখ না রে আমাকে ফলো করার, এবার বুঝবি ফলো করার মজা। এই কথা বলেই হাঁটতে থাকে বিতান। ওইদিকে দেখা যাবে খুব ঠান্ডা লাগছে ঝাঁপির, এইদিকে আগুন জ্বালিয়েছে দীপ। আর তারপর দেখতে পায় ঝাঁপির ভীষণ ঠান্ডা লাগছে। এরপর নিজের সোয়েটারটা খুলে ঝাঁপিকে পরিয়ে দেয় দীপ। এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় ঝাঁপি, অবাক হয়ে তাকিয়ে আছে দীপের দিকে। এরপর দীপ এভাবে ঝাঁপিকে তাকিয়ে থাকতে দেখে দীপও তাকিয়ে আছে ঝাঁপির দিকে। ঝাঁপিকে বলছে কি হয়েছে, তাকিয়ে আছিস কেন? এরপর ঝাঁপি বলছে তুমি কেন তাকিয়ে আছো? এরপর দেখা যাবে নকল পুলিশ সেজে দীপ আর ঝাঁপি গেছে থানায় গিয়ে একজন কনস্টেবলকে বলছে এক্ষুনি সেই ডাকাত দুটোকে বের করে, ওদেরকে অন্য কোথাও নিয়ে রাখতে হবে। এই কথা বলতে চাবিটা দিয়ে দেয় দীপকে। এরপর সে ডাকাত দুটোকে সেই থানা থেকে পালিয়ে এনে সেই পুরো বাড়িতে এনে ঝুলিয়ে রেখেছে। ভীষণ ভয় পেতে থাকে ডাকাতগুলো, বলছে আমাদের এভাবে রেখেছেন কেন? আমরা সত্যিটা বলবো, আমাদের ছেড়ে দিন, আমাদের এভাবে মারবেন না। এরপর ঝাঁপি বলছে তোরা যতক্ষণ না পর্যন্ত সত্যিটা বলবি ততক্ষণ পর্যন্ত তোদেরকে এভাবে ঝুলিয়ে রাখবো, আর যদি সত্যিটা যদি নাই বলিস তাহলে কিন্তু তোদেরকে এখানেই মেরে রেখে যাব। এই কথা বলতেই সেই ডাকাত দুটো ভয় পেয়ে যায়। এরপর ডাকাত দুটো বলে দেয় রনিতের কথায় এসব কিছু করেছে তারা। এরপর ঝাঁপি রনিতকে ধরে এনে ছদ্মবেশ নিয়ে এসে একটি রাত্রেপালায় নিয়ে গিয়ে রনিতকে ইচ্ছা মতো জব্দ করলো ঝাঁপি। এইদিকে অবাক হয়ে তাকিয়ে আছে দীপ ঝাঁপির দিকে। ওইদিকে রনিত বলছে তুই কি আমাকে মেরে ফেলবি নাকি? এরপর ঝাঁপি বলছে তুই যা পাপ করেছিস তার জন্য তো তোকে এখানেই মেরে রেখে যাওয়া উচিত, কিন্তু তোর মুখ থেকে তো সত্যি কথা না বের করে তোকে এখানে মারবো না। এসব কিছুই বলছে ঝাঁপি। ওইদিকে অবাক হয়ে তাকিয়ে আছে দীপ। এরপর ঝাঁপি রনিতকে বলছে কি সত্যি কথা বলবি তো, নাকি তোকে এখানেই মেরে রেখে যাব? এরপর রনিত তো ভয় পেয়ে তাকিয়ে আছে ঝাঁপির দিকে।